আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে অনেক ভয়, তাই না? ইনশাল্লাহ আমাদের রাইট ফর্ম অফ ভার্বের জন্য একটা সিরিজ আসতেছে, ভার্বস ইন ডিটেলস এই নামে। এর ভিতরে থাকবে তোমার সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, কজেটিভ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব এবং টেন্স। ইনশাল্লাহ এই চারটা টপিক করার পরে তোমার ভার্ব নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল টপিকে। ওকে, আচ্ছা দেখো, আজকে আমাদের টপিক কি? ভার্বস ইন ডিটেলস। এবার খেয়াল করো, ভার্ব কি বা কাকে বলে? কাজ বা ক্রিয়া যেটা দ্বারা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। কাজ বা ক্রিয়া যেটা দ্বারা বোঝায় সেটাই কি? ভার্ব। ধরো যে গো, আমি যদি বলি গো, গো মানে কি? যাওয়া, কাজ বোঝাচ্ছে না? তার মানে এই গোটা কি? ভার্ব। আমি যদি বলি ইট, ইট কি? ভার্ব হবে। কেন ভার্ব হবে? কারণ ইট দ্বারা খাওয়া বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, তার মানে ইট কি? ভার্ব। তার মানে গো, ইট এগুলো সবাই কি? ভার্ব। এগুলো সবাই কি? ভার্ব। আচ্ছা, তাহলে কাজ বোঝালেই সেটা কি হবে? ভার্ব হবে। এই ভার্ব হচ্ছে দুই প্রকার। এই ভার্ব কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এই ফাইনাইট ভার্ব কি এবং নন ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব তিনটা জিনিস দ্বারা পরিবর্তনযোগ্য। আগে পাশে আমি সংক্ষেপে আগে লিখি যে ফাইনাইট ভার্ব এটা হচ্ছে পরিবর্তনযোগ্য। এটা কি? পরিবর্তনযোগ্য। আর নন ফাইনাইট ভার্ব এটা হচ্ছে অপরিবর্তনযোগ্য। এটা কি? অপরিবর্তনযোগ্য। ওকে, এবার একটু খেয়াল করো। দেখো, ফাইনাইট ভার্ব পরিবর্তনযোগ্য, নন ফাইনাইট ভার্ব অপরিবর্তনযোগ্য গেল। এই ফাইনাইট ভার্ব পরিবর্তনযোগ্য এবং নন ফাইনাইট ভার্ব অপরিবর্তনযোগ্য, এটার মানে কি? খেয়াল করো, মাথায় রাখবা তিনটা জিনিস: টেন্স, পারসন, নাম্বার। এই তিনটা জিনিস দ্বারা যে পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এই তিনটা জিনিস দ্বারা যে পরিবর্তন হয়, যদি কেউ পরিবর্তন হয় তাহলে সেটা ফাইনাইট ভার্ব। সেটা কি? ফাইনাইট ভার্ব। আর ও যদি পরিবর্তন না হয়, অপরিবর্তন, লিখলাম অপরিবর্তনীয়, তাহলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সেটা কি? নন ফাইনাইট ভার্ব। ওকে, এবার একটু খেয়াল করো। দেখো, আমি যদি একটা সেন্টেন্স লিখি যে আই এম ইটিং আ ম্যাঙ্গো, আই এম ইটিং আ ম্যাঙ্গো। খেয়াল করো, দেখো তো এখানে ভার্ব আছে এম, ইটিং, দুইটা ভার্ব আছে। এবার এর যদি আমি একটু চেঞ্জ করি, আই ওয়াজ ইটিং আ ম্যাঙ্গো, যা আছে তাই ধরো। তাহলে চেঞ্জ হয়েছে কি? এম চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে গেছে, কিন্তু ইটিং ও জিনিস জায়গায় আছে না? আনসার হচ্ছে হ্যাঁ। তার মানে এই দুইটা ভার্বের মধ্যে এম হচ্ছে ফাইনাইট ভার্ব আর ইটিং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ইটিংটা কি? নন ফাইনাইট। আচ্ছা, এবার আমি ধরো একটু পার্সন চেঞ্জ করি। কি চেঞ্জ করব? পার্সন চেঞ্জ করব। আমি লিখলাম দে, এবার কি এম আর এম থাকবে? তখন ওটা হয়ে যাবে কি? আর। দে আর ইটিং আ ম্যাঙ্গো। এরপর মনে করো যা আছে তাই। দেখো, এম হয়ে গেছে আর, এম হয়ে গেছে কি? আর, কিন্তু ইটিং এর জায়গায় আছে। আবার আমি যদি ধরো এর নাম্বার চেঞ্জ করি, আমি যদি বলি থ্রি বয়েজ, থ্রি বয়েজ, থ্রি বয়েজ। এবার দেখো তো এম আর এম কি থাকবে? অ্যান্সার হচ্ছে না, তখন হয়ে যাবে কি? আর। ইটিং, এরপরে যা আছে তাই। আচ্ছা দেখো তো, প্রত্যেকটা সেন্টেন্সে এম চেঞ্জ হয়েছে না? প্রথমে অজ হয়েছে, এরপরে আর হয়েছে, এরপরে কি হয়েছে? আবার আর হয়েছে। কিন্তু ইটিং ও জিনিস জায়গায় আছে প্রত্যেক জায়গায়। তার মানে এখানে এম, অজ, আর এগুলো সব হচ্ছে ফাইনাইট ভার্ব। এগুলো সব কি? ফাইনাইট ভার্ব। কিন্তু এই ইটিং এ হচ্ছে নন ফাইনাইট। এই ইটিংটা কি? নন ফাইনাইট ভার্ব, কারণ ও কি? পরিবর্তন হয় নাই। তার মানে এই দুইটা ভার্বের মধ্যে এম হচ্ছে ফাইনাইট এবং ইটিং কি? নন ফাইনাইট। কিন্তু একটা জিনিস যদি বলি আমি, ধরো যে এখানে বলা হলো এম এবং ইটিং এই দুইটা কোন ভার্ব? এম এবং ইটিং এই দুইটা একত্র কোন ভার্ব? মাথায় রাখবা, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব যদি পাশাপাশি থাকে এবং দুইটাকে যদি একত্র করা হয়, ওই দুইটা হয়ে যাবে ফাইনাইট ভার্ব। কি হয়ে যাবে? ফাইনাইট ভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাইনাইট ভার্ব হয়ে যাবে। আচ্ছা, তাহলে এম ইটিং এটা কোন ভার্ব? ফাইনাইট ভার্ব।
ওয়াজ ইটিং কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। আর ইটিং কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। আর ইটিং কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। ওকে, কিন্তু যদি বলি শুধু ইটিং, নন ফাইনাইট। শুধু ইটিং, নন ফাইনাইট। যদি বলি শুধু এম, ফাইনাইট। অজ, অজ ফাইনাইট। অয়ার ফাইনাইট। আচ্ছা, এবার তোমাদের যদি আমি একটু প্র্যাকটিসের জন্য দিই আর একটা সেন্টেন্স, যে আমি যদি বলি আই হ্যাভ গান টু স্কুল। এই হ্যাভ কোন ভার্ব আর গন কোন ভার্ব? দুইটা। হ্যাভ কোন ভার্ব এবং গন কোন ভার্ব? কি হবে ভার্ব? অ্যান্সার কি হবে? প্রথম হ্যাভটা হবে হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন? আমি যদি টেন্স চেঞ্জ করি, আই হ্যাড গন টু স্কুল, পাস্ট করে ফেলছি। ওকে, আমি প্রেজেন্ট থেকে পাস্ট করে ফেলছি, তাহলে ওটা কি হয়ে যাবে? আই হ্যাড গান টু স্কুল। তাহলে চেঞ্জ হচ্ছে হ্যাভ, কিন্তু গান জায়গা জিনিস জায়গায় থাকতেছে, তার মানে গান হচ্ছে নন ফাইনাইট, হ্যাভ কি ফাইনাইট। এবং এই দুইটাকে যদি একত্রে করা হয়, হ্যাভ গান, এটা কোন ভার্ব হবে? প্রথমত হ্যাভ যেহেতু ফাইনাইট ভার্ব, গান হচ্ছে নন ফাইনাইট ভার্ব, তার মানে দুইটা একত্রে ওটা হয়ে যাবে কি? ফাইনাইট ভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাইনাইট ভার্ব হয়ে যাবে। আর যদি আলাদা আলাদা, তাহলে গান নন ফাইনাইট, হ্যাভ ফাইনাইট। ওকে, এবার আমরা আমাদের শুরুর পেজে চলে যাই। দেখো, তাহলে ফাইনাইট নন ফাইনাইট আমরা বুঝতে পেরেছি। যেগুলা পরিবর্তন করা যায় টেন্স, নাম্বার এবং পার্সন দ্বারা, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যদি অপরিবর্তন হয়, এগুলো দ্বারা যদি পরিবর্তন করতে না পারি, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, এবার খেয়াল করো, এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার। ফাইনাইট ভার্ব কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। আরেকটা কি? ইনট্রানজিটিভ। এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ কি, এটা আমার জানা লাগবে। ওকে, খেয়াল করো, আমি দুইটা সেন্টেন্স লিখবো, একটু ভালো করে খেয়াল করবা। আমি যদি বলি আই ইট রাইস, আই ইট ইন দ্য মর্নিং। ওকে, এবার খেয়াল করো, দেখো তো, আই ইট রাইস অর্থাৎ আমি ভাত খাই, এবং আই ইট ইন দ্য মর্নিং আমি সকালবেলা খাই। এবার খেয়াল করো, দেখো, ভার্বকে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি, ভার্বকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, বুঝো, ভার্বকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, তাহলে সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব হবে সেটা? ট্রানজিটিভ ভার্ব হবে। কি ভার্ব হবে সেটা? ট্রানজিটিভ ভার্ব। এবং ট্রানজিটিভ ভার্বের পরের অর্থ হচ্ছে অবজেক্ট। পরের অর্থটা কি? অবজেক্ট। কিন্তু এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর না পাই, তাহলে সেটা হবে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সেটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব হবে। এবং এরপরে কোনো অবজেক্ট থাকবে না, এরপরে থাকবে এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ বা বাড়তি অংশ। বুঝতে পারছো? তাইলে এবার একটু দেখি তো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাই কিনা। দেখো, প্রথম সেন্টেন্সে কি খাই? ভাত খাই, আছে উত্তর। তার মানে এই রাইসটা হচ্ছে অবজেক্ট। এই রাইসটা কি? অবজেক্ট। এবং এই ইটটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ইটটা কি? ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এবারে সেকেন্ড সেন্টেন্সটা একটু খেয়াল করতো, আই ইট ইন দ্য মর্নিং, আমি সকালবেলা খাই। কি বলছে? আই ইট ইন দ্য মর্নিং, আমি সকালবেলা খাই। এবার দেখো তো, প্রশ্ন করে কি খাই? আছে। কাকে খাই? আছে, নাই। তার মানে এরপরে সেন্টেন্সের এই ইন দ্য মর্নিং ও অবজেক্ট না, ও হচ্ছে এক্সটেনশন। ও কি? এক্সটেনশন। এবং এই ইট, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ও কি? ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বুঝতে পারছো? ট্রানজিটিভের মূল পার্থক্য হচ্ছে ট্রানজিটিভের অবজেক্ট থাকবে এবং ইনট্রানজিটিভের অবজেক্ট থাকবে না। মূল পার্থক্য এটা। আর প্রশ্ন করবো কি দিয়ে? কি বা কাকে দ্বারা। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই, তাহলে সেটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব হবে। আর যদি না পাই, তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। এবার একটু খেয়াল করো তো, এখানে তুমি অবজেক্ট পাইছো না? আনসার হচ্ছে হ্যাঁ, পেয়েছো। এবার একটু খেয়াল করো, দেখো, আমি যদি একটা সেন্টেন্স লিখি, উই মেড হিম ক্যাপ্টেন। আচ্ছা, ভার্ব কি? মেড। কাকে বানাইছে? তাকে বানাইছি, আছে। তার মানে এই হিমটা অবজেক্ট। কি বানাইছি? ক্যাপ্টেন বানাইছি, এটাও আছে। তার মানে অবজেক্ট, ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট পাইছি না? যেটা হচ্ছে হ্যাঁ, পেয়েছি। এবার একটু খেয়াল করো তো, যখন ডাবল অবজেক্ট পাবো, তখন কি দ্বারা প্রশ্ন করে যাকে আমি উত্তর পাবো, কি দ্বারা, কি দ্বারা, কি বানাইছি, তখন প্রথমটা সেটা হবে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কি হবে? ডিরেক্ট অবজেক্ট হবে। আর এরপরে আরেকটা, যেটা কাকে দ্বারা প্রশ্ন করে আমি উত্তর পাবো, সেটা হবে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, তাহলে কি দ্বারা প্রশ্ন করে আমরা কি পাবো? ডাইরেক্ট অবজেক্ট।
আর কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? ইনডাইরেক্ট অবজেক্ট। এতটুকু বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার একটু খেয়াল করো, যখন পরপর এরকম দুইটা অবজেক্ট থাকবে তখন প্রথমে বসবে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। প্রথমে কি বসবে? ইনডাইরেক্ট অবজেক্ট বসবে, এরপরে যাই বসবে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। দেখো এখানে প্রথমে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বসাইছি, অর্থাৎ কাকে দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া গেছে ওটা আগে বসাইছি, এবং এরপরে বসাইছি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করে আমরা যেটা পেয়েছি সেটা। আচ্ছা, এবার আরেকটা সেন্টেন্স লিখি, দেখো আই লাইক হিম, আই লাইক হার। আমি বললাম আই লাইক হার। কি পছন্দ করে? নাই। কাকে পছন্দ করে? তাকে পছন্দ করে। অবজেক্ট আছে কয়টা? একটা অবজেক্ট আছে। এই বাক্যে অবজেক্ট কয়টা? একটা আছে। অবজেক্ট কয়টা? একটাই। লাইক কি? ট্রানজিটিভ ভার্ব। লাইক কি? ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, অবজেক্ট কি? হার। এবার খেয়াল করো, একটা অবজেক্ট আছে। কয়টা অবজেক্ট? একটা অবজেক্ট। তাহলে এটা ডাইরেক্ট হবে না ইনডাইরেক্ট হবে? তুমি হয়তো বলতে পারো যে কাকে দ্বারা যেহেতু প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে তার মানে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। না, বাক্যে যদি একটা অবজেক্ট থাকে সেটা অবশ্যই ডাইরেক্ট অবজেক্ট হবে, তখন আর ইনডাইরেক্ট ডাইরেক্ট দেখার আমার কোনো দরকার নাই। যদি একটা অবজেক্ট থাকে সেটা কি হবে? সরাসরি ডাইরেক্ট অবজেক্ট। যেহেতু কাকে দ্বারা প্রশ্ন করা হয়েছে না কি দ্বারা প্রশ্ন করা হয়েছে আমার দেখা লাগবে না, এটা কোন অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্ট সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আরেকটা জিনিস মাথায় রাখবা, কি সেটা? একটু খেয়াল করো, এই হিম এবং এই ক্যাপ্টেন দুইজন কি একই ব্যক্তি না? আনসার হচ্ছে হ্যাঁ, এই দুইজন একই ব্যক্তি। তার মানে এই ক্যাপ্টেন এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এটা কি? কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? হি এর কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? হি এর কমপ্লিমেন্ট। আর অবজেক্ট কার? মেড এর অবজেক্ট। আর কমপ্লিমেন্ট কার? হিমের মানে হিমের কমপ্লিমেন্ট। তার মানে এই ক্যাপ্টেনটা একই সাথে অবজেক্ট। কার অবজেক্ট? মেড এর অবজেক্ট। কমপ্লিমেন্ট কার? হিমের কমপ্লিমেন্ট। তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় সেটা হয় কমপ্লিমেন্ট। সেটা কি হয়? কমপ্লিমেন্ট। অথবা পরপর যদি দুইটা অবজেক্ট একই ব্যক্তি হয় তাহলে সেটা হয় কমপ্লিমেন্ট। যেমন আমি যদি একটু বলি, আরেকটা সেন্টেন্স লিখি, দেখো হি ইজ বিউটিফুল। দেখো তো এই হি এবং বিউটিফুল এই দুটাই কি এক ব্যক্তি না? তার হচ্ছে হ্যাঁ, সাবজেক্ট এবং অবজেক্ট এক। তার মানে এই বিউটিফুলটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই বিউটিফুলটা কি? কমপ্লিমেন্ট। এবং পূর্বের বাক্যে হিম এবং ক্যাপ্টেন দুইজন একই ব্যক্তি না? তার মানে হিম এবং ক্যাপ্টেন যেহেতু একই ব্যক্তি তার মানে ক্যাপ্টেনটা এখানে কমপ্লিমেন্ট। এই ক্যাপ্টেনটা কি? কমপ্লিমেন্ট বা পরিপূরক বলে একে। তার মানে সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে সেটা কি হয়ে যায়? অবজেক্টটা হয়ে যায় কমপ্লিমেন্ট। অথবা পরপর যদি দুইটা অবজেক্ট সেম ব্যক্তি হয় তাহলে লাস্টের যে অবজেক্টটা আছে ওটা হয়ে যায় কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আমরা বুঝতে পেরেছি। এবার সরাসরি আমরা চলে যাবো হচ্ছে নন ফাইনাইট ভার্বে। এবার আমরা সরাসরি কোথায় যাব? নন ফাইনাইট ভার্বে। আচ্ছা, নন ফাইনাইটে যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, তোমরা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের নাম শুনছো না? প্রিন্সিপাল ভার্ব কারা? যেই ভার্বগুলো ছাড়া বাক্যের আমরা অর্থ করতে পারি না। যেমন এই সেন্টেন্সটা দেখো, এই যে আই অ্যাম ইটিং এ ম্যাঙ্গো, এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? এখানে ফাইনাইট ভার্ব কিন্তু এম, এবং নন ফাইনাইট ভার্বটা হচ্ছে ইটিং ইটিং। কিন্তু এখানে প্রিন্সিপাল এবং মেইন ভার্বের সম্পর্ক উল্টা, বা অক্সিলারি ভার্বের। এখানে এম হচ্ছে অক্সিলারি ভার্ব। এম কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এবং ইটিং এটা ছাড়া যেহেতু আমি অর্থ করতে পারছি না তার মানে এখানে হচ্ছে ইটিং মেইন ভার্ব। ইটিং কোন ভার্ব? মেইন ভার্ব। এবং মাথায় রাখতে হবে তোমার মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে ফাইনাইট নন ফাইনাইটের সাথে প্রিন্সিপাল ভার্বের সম্পর্ক কি? উল্টা। একটু খেয়াল করে দেখো তো, এমটা এখানে অক্সিলারি ভার্ব, সেকেন্ড সেন্টেন্সে অসটা অক্সিলারি ভার্ব, এরপরে সেন্টেন্সে আরটা অক্সিলারি ভার্ব, এরপরে সেন্টেন্সে আরটা অক্সিলারি ভার্ব, কিন্তু ইটিং 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 সব জায়গায় কি? মেইন ভার্ব। এই অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার, ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড। আর একটা হচ্ছে মোডাল, মোডাল অক্সিলারিজ। তারা কারা? উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, এগুলো সব কি? মোডাল অক্সিলারিজ। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্বের সম্পর্কটা বুঝতে পেরেছো? এটা ফাইনাইট এবং নন ফাইনাইটের বিপরীত। এটা কি? ফাইনাইট এবং নন ফাইনাইটের বিপরীত। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এবার আমরা যাব হচ্ছে নন ফাইনাইট ভার্বে। এই নন ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার। নন ফাইনাইট ভার্ব কয় প্রকার? তিন প্রকার। তারা কারা কারা? জিরান্ড, পার্টিসিপল, আর হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, জিরান্ড কি? ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, পার্টিসিপল কারা? তিনটা জিনিস হতে পারে। পার্টিসিপল কারা কারা হতে পারে? তিনটা জিনিস হতে পারে। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট
পাস্ট এবং পারফেক্ট, এই তিনটা হতে পারে। আর ইনফিনিটিভ তো চিনোই, 2+V0। ইনফিনিটিভ কি? 2+V0। এবার একটু খেয়াল করো, জিরান্ড ভার্বের সাথে আইএনজি, পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট আর ইনফিনিটিভ 2+V0। আমরা প্রথমে জিরান্ডটা একটু দেখি। মাথায় রাখবা, জিরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি এবং ও কাজ করবে নাউনের মতো। ও কিসের মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। তাহলে একটু খেয়াল করো, আমি যদি বলি সুইমিং ইজ গুড ফর হেলথ। আচ্ছা খেয়াল করো তো, দেখো সুইমিং এর নিচে মনে করে আন্ডারলাইন করা আছে। সুইমিং কি একটা বাক্যের সাবজেক্ট না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বাক্যের সাবজেক্ট এবং ওর সাথে ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে সাবজেক্ট হতে পারে একমাত্র নাউন এবং প্রোনাউন, এবং এর সাথে যেহেতু আইএনজি আছে তার মানে ও নাউনে কাজ করছে এবং ও কি? জিরান্ড। ও কি? জিরান্ড। বুঝতে পারছো? তাহলে জিরান্ড কাজ করবে কিসের? নাউনের, এবং থাকবে কি? ভার্বের সাথে আইএনজি। আচ্ছা এবার একটু খেয়াল করো, দেখো এবার আসি পার্টিসিপল। প্রথমে আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রথমে কি শিখবো? প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কিন্তু ও কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। ও কিসের মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো। আমি যদি বলি শাইনিং স্টার, শাইনিং স্টার, আমি যদি বলি আই স এ শাইনিং স্টার, আই স এ শাইনিং স্টার। দেখো তো মডিফাই করছে কাকে? এই শাইনিংটা স্টারকে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে। স্টার কি? নাউন অবশ্যই, যেহেতু ডিটারমিনার এ আছে, লাস্টের ওয়ার্ড কি? নাউন। তাহলে ও মডিফাই করছে কাকে? শাইনিং মডিফাই করছে নাউনকে, তার মানে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তার মানে শাইনিং কাজ করছে কিসের? অ্যাডজেক্টিভের কাজ করছে, এবং ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে ও কি? প্রেজেন্ট পার্টিসিপল। আমার প্যাসটা লাগবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং জেরান্ডে, কারণ দুইটাই ভার্বের সাথে আইএনজি, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল হবে এবং কোনটা পাস্ট মানে জেরান্ড হবে। তো এই দুইটার পার্থক্য ছাড়ানোর জন্য আমাদের একটা লেকচার আছে, জিরান্ড ভার্সেস পার্টিসিপল। এই লেকচারটা তোমার অবশ্যই দেখে নিতে হবে। আমি বলবো যে প্লে লিস্টে যাও, তুমি যে জিরান্ড ভার্সেস পার্টিসিপলের বিস্তারিত লেকচারটা একটু দেখে আসো। আমরা এখানে সংক্ষিপ্ত আকারে বলছি, ওখানে আরো একটু বিস্তারিত ভাবে দেওয়া আছে। আচ্ছা তাহলে এবার আমরা শিখবো প্রেজেন্ট পার্টিসিপল গেল, এবার আমরা শিখবো যে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, দেখো পাস্ট পার্টিসিপল ভালো করে জানো V3, ওর কোনো সমস্যা নাই, ও কি? V3। আচ্ছা খেয়াল করে দেখো, আমি যদি বলি ব্রোকেন লেগস বা ব্রোকেন চেয়ার, দেখো ব্রোকেন আছে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ ব্রোকেন আছে, কোন ফর্ম? V3 ফর্ম। তার মানে ও সরাসরি পার্টিসিপল, ও কি? পার্টিসিপল। আচ্ছা তাহলে V3 থাকলেই কি ও পার্টিসিপল। ওকে এবার একটু খেয়াল করে দেখো পারফেক্ট পার্টিসিপল। এবার আমরা শিখবো পারফেক্ট পার্টিসিপল। ওকে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3। ওকে হ্যাভিং প্লাস V3। ওকে এবার আমি একটা সেন্টেন্স লিখি, দেখো হ্যাভিং gotten the job he became happy, he became happy। ওকে একটু খেয়াল করো, দেখো এখানে মনে করে হ্যাভিং গটনের নিচে দাগ দেওয়া আছে, তাহলে এটা কি হবে? অবশ্যই পারফেক্ট পার্টিসিপল হবে। কিন্তু যদি দাগ দেওয়া থাকে শুধুমাত্র গটনের নিচে, শুধুমাত্র গটনের নিচে যদি দাগ দেওয়া থাকে, তাহলে গটনটা কি V3 না? তাহলে ও কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, যদি শুধুমাত্র গটনের নিচে দাগ দেওয়া থাকে। আর যদি হ্যাভিং গটেন দুইটার নিচেই একসাথে দাগ দেওয়া থাকে, তাহলে ওটা কি হয়ে যাবে? পারফেক্ট পার্টিসিপল হয়ে যাবে। আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে ইনফিনিটিভ। কি শিখবো? ইনফিনিটিভ। লাস্টেরটা একেবারে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? 2+V0। নাউনের পরে দুইটা জিনিস হইতে পারে, সরি মানে 2 এর পরে দুইটা জিনিস হইতে পারে, নাউন হতে পারে আর কি হতে পারে? ভার্ব হতে পারে। একটু খেয়াল করো, আমি যদি একটা সেন্টেন্স লিখি আই ওয়ান্ট টু গো টু মার্কেট। আচ্ছা এবার খেয়াল করো এই 2 এবং এই 2 এই দুটার পার্থক্য কি? দেখো তো এই 2 এর পরে আছে ভার্ব, প্রথম 2 এর পরে আছে ভার্ব এবং দ্বিতীয় 2 এর পরে আছে মার্কেট। কোথায় যায়? মার্কেট আছে না? তার মানে স্থানের নাম আছে। তার মানে সেকেন্ড যে 2টা আছে ও হচ্ছে প্রিপজিশন। ও কি? প্রিপজিশন, কারণ প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এই 2টা কি? প্রিপজিশন। ও কিন্তু ইনফিনিটিভ না।
এবং এই আলোচনার বিষয় ও না, আমার আলোচনার বিষয় হচ্ছে এইটা। দেখো 2 এর পরে ভার্ব আছে, 2 এর পরে কি আছে, ভার্ব আছে, তার মানে এই 2টা হচ্ছে ইনফিনিটিভ মার্কার। এই 2টা কি ইনফিনিটিভ মার্কার, এবং এই টু গো একই সাথে হচ্ছে ইনফিনিটিভ। এই টু একই সাথে, টু গো একই সাথে কি ইনফিনিটিভ। তার মানে ভার্বের সাথে যদি টু থাকে, অর্থাৎ টু এর সাথে যদি ভার্বের বেস ফর্ম থাকে সেটা হবে ইনফিনিটিভ, কিন্তু টু এর সাথে যদি নাউন থাকে ওই টু হবে প্রিপোজিশন। তাহলে ভার্বের সাথে যদি টু থাকে তাহলে সেটা কি ইনফিনিটিভ হবে, সেটা কি হবে ইনফিনিটিভ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, কিছু প্রিপোজিশন আছে, সরি কিছু ভার্ব আছে যাদের পরে যদি টু আসে ওই টুটা দেওয়া লাগে না। তারা কারা কারা একটু খেয়াল করে দেখো। লেট, সি, ডিজায়ার, হেল্প, মেক, হিয়ার, এদের পরে যদি কোনো ইনফিনিটিভ আসে ওই ইনফিনিটিভ আসার ক্ষেত্রে কোনো টু এক্সট্রা দেওয়া লাগবে না। যেমন আমি যদি বলি আই মেক এ ম্যান ক্লিন, ক্লিন দ্য হাউস। ওকে, দেখো তো মেক আছে, আছে, এরপরে আরেকটা ভার্ব আছে না ক্লিন, হ্যাঁ ক্লিনও একটা ভার্ব। দেখো এর পূর্বে আমার কোনো টু দিতে হয় নাই, এর পূর্বে আমার কি দিতে হয় নাই, টু দিতে হয় নাই। টু দেওয়াটা ভুল, টু দেওয়াটা কি ভুল, আমি টু দিতে পারি না। কেন? কারণ এই ভার্বগুলো থাকলে পরবর্তী ভার্ব যেটা আসবে ওর পূর্বে আমার টুটা উজ্জ্ব রাখতে হবে। কি রাখতে হবে? উজ্জ্ব রাখতে হবে। তাহলে এই ভার্বগুলো যদি আমার থাকে তাহলে কি হবে, এরপরে যদি আরো একটা ভার্ব আসে তাহলে তার পূর্বে আমার টুটা কি করতে হবে, উজ্জ্ব করে রাখতে হবে। কি রাখতে হবে? টুটা উজ্জ্ব করে রাখতে হবে। তাহলে আই মেক এ ম্যান ক্লিন দ্য হাউস, মনে করো এই ক্লিনের নিচে দাগ দেওয়া আছে, ক্লিনটা তাহলে কি হবে, অবশ্যই ইনফিনিটিভ হবে। টু নাই কিন্তু ইনফিনিটিভ হবে, কারণ টুটা এখানে কি আছে, উজ্জ্ব করে আছে। ভার্ব কি মেক, মেকের পরে যেহেতু আরেকটা ভার্ব আসছে বা ইনফিনিটিভ আসছে সেক্ষেত্রে কি হবে, টুটা উজ্জ্ব থাকবে। ওকে, এটাকে বলে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এটাকে কি বলে? বেয়ার ইনফিনিটিভ বলে। হিন্স দেয়া না, বেয়ার ইনফিনিটিভ। ওকে, তাহলে নন ফাইনাইট ভার্বটা বুঝতে পারছো, ফাইনাইট ভার্বটাও বুঝতে পেরেছো আশা করি।